আসসালামু আলাইকুম। আপনাদের আসলে বেলি অ্যান্ড লাভ ক্লাসগুলা একটু মানে কম ডিউরেশনে পড়ে যাচ্ছে। জানি না আপনারা কতটুকু কোপ আপ করতে পারছেন। সম্ভবত ক্লাসগুলা একদিনের গ্যাপে ছিল তো, যার কারণে দেখা যাচ্ছে যে পরপর ২ টা ক্লাস হয়ে গিয়েছে একটা পিছানোর কারণে। তো যাই হোক, পরের ক্লাসটার আগে মোটামুটি মনে হয় ২ দিনের একটা গ্যাপ আছে। একটু শান্তি আরকি। আচ্ছা। তাহলে গতকাল আমরা নতুন একটা চ্যাপ্টার পড়েছিলাম ফাংশনাল ডিসঅর্ডারস অফ দ্য স্মল অফ দ্য ইন্টেস্টাইন। তো আজকে আমরা পড়বো হচ্ছে আবার আমাদের চিরাচরিত যে পড়াগুলো আগের এডিশনের মতো সেগুলা পড়বো। তো আমরা আজকে পড়বো দি স্মল ইন্টেস্টাইন, সাবসিকুয়েন্টলি আমরা লার্জ ইন্টেস্টাইন, অ্যাপেন্ডিক্স সেগুলা পড়বো। তো স্মল ইন্টেস্টাইনের সাথে আগের এডিশনে একটা ইম্পর্টেন্ট অংশ যুক্ত ছিল, সেটা হচ্ছে যে আইবিডি, হ্যাঁ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। তো নিউ এডিশনের বইয়ে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন দুইখানে যে আলাদা আলাদা আইবিডির অংশটা ছিল সেগুলা থেকে সুন্দরভাবে নিয়ে এসে একটা আলাদা চ্যাপ্টারই বানানো হয়েছে। হ্যাঁ, নতুন একটা চ্যাপ্টার এডিশন হয়েছে। সো আমরা আইবিডিটা এখন আর স্মল ইন্টেস্টাইনের সাথে পড়বো না। ওকে, আচ্ছা। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের পড়াশোনা। আমি একটু চেক করে নিই আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ওকে, হোপফুলি দেখতে এবং শুনতে পাওয়া যাচ্ছে। আজকের চ্যাপ্টারটা খুব বেশি জটিল না, মোটামুটি সহজ। তো আশা করা যায় আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো। আচ্ছা, তাহলে শুরু করি হচ্ছে আমরা অ্যানাটমি দিয়ে। অ্যানাটমির ক্ষেত্রে স্মল ইন্টেস্টাইনের একদম সিম্পল কিছু অ্যানাটমি যেগুলো আমরা জানি, যেমন এটা শুরু হবে কোত্থেকে, শেষ হবে কোথায় গিয়ে। আমরা জানি যে ডুওডেনাম থেকে শুরু হয়, মানে ডুওডেনো জেজুনাল জাংশন যেটা, হ্যাঁ, ডিজে ফ্লেক্সার, সেখান থেকে শুরু হয়ে আইলিওসিকাল ভালভ, এই অংশটুকুকে আমরা বলছি হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে কতটুকু ডুওডেনাম কতটুকু জেজুনাম সেটার একটা মানে অ্যাপ্রক্সিমেট হিসাব বলা হয়, যে প্রক্সিমাল 40% হচ্ছে জেজুনাম এবং বাকিটুকু হচ্ছে আইলিয়াম। আর এটার লেন্থটা খুবই ভ্যারিয়েবল, এবং লেন্থটা যে আমরা সবসময় মেজার করতে পারি সেরকম না। বলা হয়ে থাকে যেটা ৩০০ সেন্টিমিটার থেকে শুরু করে ৮৫০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই দুইটা জিনিসকে আমরা ডিফারেন্সিয়েট করবো কিভাবে। স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইন ডিফারেন্সিয়েট করার সিস্টেম আমরা মোটামুটি জানি, কয়েকটা ফিচার আছে। তো প্রথমে আমরা যদি বলি যে স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনকে আমরা কিভাবে পার্থক্য করব, সেটা অনেকটা এরকম যে ডায়ামিটারটা স্মল ইন্টেস্টাইনে ছোট হবে, ন্যারো একটা লুমেন থাকবে, এবং স্মল ইন্টেস্টাইনে যে সার্কুলার একটা মানে ফোল্ড গুলো আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে ভালভুলি কনিভেন্টি, এগুলো হচ্ছে একটা ফুল সার্কুলার। বাট লার্জ ইন্টেস্টাইনের যে ফোল্ড গুলো আছে যেগুলোকে আমরা হস্টাল ফোল্ড বলি, সেগুলো থাকে হচ্ছে সেমি সার্কুলার, ফুল সার্কুলার থাকে না, এরকম এরকম কতগুলো সেমি সার্কুলার। কিন্তু স্মল ইন্টেস্টাইনে যেগুলা, এগুলো থাকে হচ্ছে ফুল সার্কুলার কিছু ভালভুলি কনিভেন্টি। আর এর বাইরে লার্জ ইন্টেস্টাইনে হস্টাল ফোল্ড থাকে, যেটা স্মল ইন্টেস্টাইনে থাকে না। লার্জ ইন্টেস্টাইনের চারপাশে কিছু অ্যাপেন্ডিসিস, এপিপ্লয়িকা বা ছোট্ট ছোট্ট ফ্যাট ফিল্ড কিছু মানে এক্সট্রা অংশ পাওয়া যায় যেগুলো স্মল ইন্টেস্টাইনে থাকে না। আর আহ, আর হচ্ছে যে টিনিয়া কোলাই, যেটা লার্জ ইন্টেস্টাইনে থাকে কিন্তু স্মল ইন্টেস্টাইনে থাকে না। এগুলা দিয়ে আমরা স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনে পার্থক্য করতে পারি। আর অপারেশন টেবিলে তো আমরা মোটামুটি ভাবে এটা লুমেনের ডায়ামিটার দেখেই ভালোভাবে পার্থক্য করতে পারি। এখন যেটা ডিফিকাল্ট সেটা হচ্ছে যে জেজুনাম এবং আইলিয়াম এই দুইটাকে পার্থক্য করা, কারণ এই দুইটার মধ্যে যে মানে ডিমার্কেশন এটা খুবই কিন্তু কম। তো এটা আমরা কিভাবে পার্থক্য করব, এইটা হচ্ছে যে জেজুনামের ডায়ামিটারটা আইলিয়ামের তুলনায় একটু বেশি থাকে, হ্যাঁ, একটু ওয়াইডার থাকে। আর ওয়ালটা আবার তুলনামূলকভাবে একটু থিক থাকে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে জেজুনামের যে ফিচারগুলা, স্মল ইন্টেস্টাইনের ফিচারগুলা, এগুলা বেশি মার্কড থাকে। দ্যাট মিনস এই যে আমরা ভালভুলি কনিভেন্টের কথা বলছি, এগুলা বেশি প্রমিনেন্ট থাকবে হচ্ছে জেজুনামে, হ্যাঁ। এই কারণে দেখা যায় কি যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যখন হয়, তখন আমরা যখন এক্স রে করে স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনে পার্থক্য করতে যাই, তখন অবস্ট্রাকশনটা যদি জেজুনামে থাকে আমরা এই ভালভুলি কনিভেন্টিগুলো বেশি প্রমিনেন্টলি দেখতে পাই। কিন্তু আইলিয়ামে যদি থাকে ওইটা কিন্তু মোর অরলেস ফিচারলেস হয়, খুব একটা এরকম ফিচার আমরা পাই না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আইলিয়ামে দেখা যায় যে মেজেন্টারি যেটা ওটা একটু থিকার হয়, এবং ওখানে অনেক বেশি কমপ্লেক্স আর্টারিয়াল আর্কেট থাকে, অনেক কমপ্লেক্স একটা আর্টারিয়াল আর্কেট। আর্টারিয়াল আর্কেট কি, ওই যে বিভিন্নভাবে ব্লাড সাপ্লাই এরকম এরকম ভাবে যায়, যেটা আলটিমেটলি এরকম আমরা ছোটবেলায় যেগুলো পড়ে আসি যে স্মল ইন্টেস্টাইনে একটা আর্টারিয়াল আর্কেড এসে ব্লাড সাপ্লাই দেয়। তো এগুলো দেখা যায় যে আইলিয়ামের ক্ষেত্রে একটু বেশি কমপ্লেক্স থাকে। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের খুব পরিচিত পেয়ার্স প্যাচেস। পেয়ার্স প্যাচেস জিনিসটা আইলিয়ামে অনেক বেশি থাকে। এগুলো আর কিছুই না, এগুলা হচ্ছে কিছু অ্যাগ্রিগেটেড লিম্ফ নোড বা লিম্ফয়েড ফলিকলস, যেগুলা কিনা আবার একটা প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট হিসেবে কাজ করে।
কি ক্ষেত্রে কাজ করে? ইন্টারসাসেপশন। এই ডিজিজের ক্ষেত্রে অনেক সময় এগুলা প্যাথোলজিক্যাল একটা লিড পয়েন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, ব্লাড সাপ্লাই, আমরা জানি যে ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে একটা ডিমার্কেশন আমাদের আপার পার্টে সিলিয়াক ট্রাঙ্ক দেয়, স্মল ইন্টেস্টাইনের যে পার্টটা সেখানে দেয় হচ্ছে সুপেরিয়র মেজেন্টারিক আর্টারি, আর আমাদের লোয়ার পার্ট অফ দ্য জিআইটি যেটা ওখানে দেয় হচ্ছে ইনফেরিয়র মেজেন্টারিক আর্টারি। আচ্ছা, আর আমরা রেফার্ড পেইন, আচ্ছা আমাকে একটু বলেন তো যে স্মল ইন্টেস্টাইনে রিলেটেড যদি কোনো পেইন হয়, এটা রেফার্ড পেইনটা আমরা কোথায় ফিল করব? কেউ বলতে পারেন? কমন একটা সাইট, স্মল ইন্টেস্টাইনের কোনো জায়গায় যদি ভিসেরাল পেইন হয়, সেটার রেফার্ড পেইনটা আমরা কোন জায়গায় ফিল করি? ওকে, আপনারা অনেকে অ্যান্সার দিয়েছেন অ্যারাউন্ড আম্বিলিকাল রিজিয়ন বা আম্বিলিকাসে। ওকে, আচ্ছা এটা কোন কোন ইনারভেশনের জন্য বলেন তো দেখি, কত লেভেল এটার? এটার নার্ভ লেভেলটা কত? ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে T10 লেভেলে। তাহলে দেখেন এখানে এই জিনিসটার কথাই বলা হয়েছে যে রেফার্ড পেইনটা যদি আসে এটা আমরা T10 লেভেলে পেরি আম্বিলিকাল রিজনে ফিল করব। আচ্ছা, ব্লাড সাপ্লাইটা আসে হচ্ছে মেইনলি আপনাদের যে মেজেন্টারিটা থাকে স্মল ইন্টেস্টাইনে সেটা বরাবর। মেজেন্টারি বলতে মেজেন্টারির একটা পার্ট থাকে হচ্ছে আমরা যেটা বলি যে ইন্টেস্টাইনের ওয়ালের সাথে ফিক্সড, আর আরেকটা পার্ট থাকে হচ্ছে ফ্রি পার্ট অফ দ্য মেজেন্টারি। তো এটার যেটা ফিক্সড পার্ট বা রুট অফ দ্য মেজেন্টারি, এটার অ্যাটাচমেন্টটা একটু ইম্পর্টেন্ট। এটা অ্যাটাচমেন্টটা অনেক সময় এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় লাগে। তো এটার অ্যাটাচমেন্টটা হচ্ছে আমরা জানি যেটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে, এবং এটার অ্যাটাচমেন্টটা দুই দিকে। একটা হচ্ছে যে রাইট সাইডে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে যে ডিজে ফ্লেক্সারে ডিউডোজেনাল ফ্লেক্সার বরাবর থাকে, যেটা কিনা লেফট টু দ্য সেকেন্ড লাম্বার ভার্টিব্রা। এটা একটু দাগায় নেন, এটার রুট অফ দ্য মেজেন্টারি আমরা রুট কোনটাকে বলি? অ্যাটাচ পোর্শনটাকে বলি। আর ফ্রি পোর্শনের তো আসলে এরকম কোনো অ্যাটাচমেন্ট নাই, বাউন্ডারি নাই। তো যেটা রুট অফ দ্য মেজেন্টারি, এটার অ্যাটাচমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে অ্যাটাচ থাকবে, এবং এটার অ্যাটাচমেন্টটা কোথায় কোথায় দেখেন, এটা হচ্ছে রাইট সাইডে বিটুইন দ্য ডিজে ফ্লেক্সারে থাকবে লেফট টু দ্য সেকেন্ড নাম্বার ভার্টেব্রা, L2 লিখে রাখেন, সেকেন্ড নাম্বার ভার্টেব্রা লেফটে। আর এরপরে এটার শেষ কোথায়? এটা হচ্ছে রাইট স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, যেখানে ওই যে আইলিওসিকাল রিজিয়নটা থাকে, ঠিক আছে, আইলিয়াম যেখানে শেষ হচ্ছে ওইটার কাছাকাছি রাইট স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, ওখানে গিয়ে এটা অ্যাটাচমেন্টটা শেষ হবে। আচ্ছা, এখানে জাস্ট একটু সামারি বক্সটা আপনারা দেখে নিয়েন। আচ্ছা, ফিজিওলজি যদি আমরা চিন্তা করি, দেখেন এখানে ডাইজেশন অফ ফুড, ইলেকট্রোলাইট এগুলো হয় আমরা জানি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি একটু করতে যাই, সেটা হচ্ছে যে আপনারা কেউ বলতে পারেন যে আমাদের বডির মোস্ট অফ দ্য ফ্লুইড বা ওয়াটার আমাদের জিআইটির কোন পার্টে অ্যাবজর্পশন হয়? এই কোশ্চেনটা প্রিভিয়াসলি আমি দুই জায়গায় দুই রকম দেখতাম। এটা আপনাদের জ্ঞানং ফিজিওলজিতে একরকম ছিল, বাট বেইলিয়ান লাভে অন্যরকম। তো আমরা সাধারণত এটা বেলিয়ান লাভেরটা ফলো করি বেশি, ঠিক আছে। এখন জ্ঞানং এর নতুন এডিশন এটা চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, বাট আমরা বেলিয়ান লাভেরটা বেশি ফলো করি। এটা এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় এই কোশ্চেনটা একবার আসছিল এসবিএ হিসেবে। তো আমাকে একটু বলেন, এটা আমরা ফিজিওলজি যদি পড়ি তো আমরা মেইনলি মাথায় রাখবো যে আমাদের স্মল ইন্টেস্টাইনের কাজ হচ্ছে ডাইজেশন অফ দ্য ফুড এবং অ্যাবজর্পশন অফ দ্য নিউট্রিয়েন্ট, ওয়াটার এবং ইলেকট্রোলাইট, তাই না? আচ্ছা, এর মধ্যে আবার এই যে অ্যাবজর্পশন গুলো হচ্ছে, এর মধ্যে আবার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আইলিয়াম। কারণ দেখা যায় কি যে জেজুনামে যদি মানে কাটাও হয়ে যায়, অনেক সময় জেজুনাল রিসেকশন হয়, তখন দেখা যায় আইলিয়াম যদি ইনট্যাক্ট থাকে, সে কিন্তু আইলিয়াম যেহেতু পরের অংশটা, হ্যাঁ, আইলিয়াম কিন্তু দেখা যায় যে লোডগুলা থাকে, ফ্লুইড ইলেকট্রোলাইটের লোডগুলা, সেগুলো আইলিয়াম সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে। কিন্তু কোনো কারণে যদি আমরা আইলিয়ামটা রিসেকশন করে ফেলি, তখন অনেক ধরনের প্রবলেম ডেভেলপ করে, তখন কিন্তু জেজুনামে এই জিনিসগুলোকে কম্পেনসেট করতে পারে না। আচ্ছা, আমাকে বলেন তো আইলিয়াল রিসেকশনের দুইটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন কি? দুইটা ইম্পর্টেন্ট জিনিসের আমরা ডেফিসিয়েন্সি পাবো, কি কি বলতে পারেন কেউ? আমরা যদি বলি যে মেটাবলিক কমপ্লিকেশন অফ দ্য আইলিয়াল রিসেকশন, যেখানে আমরা দুইটা জিনিসের পরিমাণ কম পাবো। আমরা জানি যে টার্মিনাল আইলিয়াম কিন্তু খুব ইম্পর্টেন্ট সাইট কিছু ইম্পর্টেন্ট মেটাবোলাইট বা ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনের জন্য। আচ্ছা, একজন আনসার করেছেন জেজুনাম। আচ্ছা, এই জায়গাটাই আমাদের কনফিউশন হয় যে আমাদের ওয়াটার অ্যাবজর্পশনের মেইন সাইট কি জেজুনাম নাকি কোলন। আপনারা যখন লার্জ ইন্টেস্টাইনে পড়বেন তখন দেখবেন যে জেজুনাম ইজ দ্য
তখন দেখবেন আপনারা যে ওয়াটার মানে জেজুনা কোলনে ওয়াটার অ্যাবজর্পশন মেইনলি হয়, এরকম টাইপের একটা কথা লেখা। কিন্তু ওইখানে যেটা বলা যে কোলনে অনেক বেশি পরিমাণ মানে বাক অফ ওয়াটার অ্যাবজর্পশন হবে ঠিকই, কিন্তু আমরা যদি বলি মোস্ট অফ দ্য ওয়াটার, সেটা কিন্তু হবে হচ্ছে জেজুনাম। কারণ দেখেন বেইলিয়ান লাভে এই লাইনটা ডিরেক্টলি দেওয়া, দেখেন জেজুনাম ইজ দ্য প্রিন্সিপাল সাইট অফ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ দ্য ফ্লুইড ইলেকট্রোলাইট আয়রন, ফোলেট, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট। ফ্লুইড কথাটা আছে, ঠিক আছে? মানে কোলনে তুলনামূলকভাবে অনেক লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড অ্যাবজর্পশন হবে, ঠিক আছে? মানে কোলনের মেইন ফাংশন হচ্ছে ফ্লুইড অ্যাবজর্পশন করা, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে তার পরিমাণটা সবচেয়ে বেশি। কোলনের অন্যান্য কাজ কম, তাই ওর ফ্লুইড অ্যাবজর্পশনের কাজটাকে হাইলাইট করা হয়েছে, কিন্তু প্রিন্সিপাল সাইট যদি আমরা বলি সেটা হবে হচ্ছে জেজুনাম। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। তো এখানে আমি অনেকগুলো অ্যান্সার পেয়ে যাচ্ছি দেখছি। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভেরি গুড। ভিটামিন বি12 বাইসল্ট, বি12 বাইসল্ট ডেফিসিয়েন্সি হবে, খুবই ভালো, খুবই ভালো অ্যান্সার দিয়েছেন। তাহলে দেখেন অ্যাবজর্পশন অফ দ্য বাইসল্ট এবং ভিটামিন বি12 এগুলো হয় হচ্ছে টার্মিনাল আইলিয়ামে। সো যদি রিসেকশন হয় তাহলে দেখা যাবে বাইসল্ট কমে যাচ্ছে, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হচ্ছে, যার কারণে ফ্যাট সলিবল ভিটামিন মানে এডিই এগুলারও ডেফিসিয়েন্সি হবে। আলটিমেটলি কি হবে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করবে। আর ওয়াটার অ্যাবজর্পশনও দেখা যায় যে আইলিয়ামটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যার কারণে যদি সিগনিফিকেন্ট আইলিয়াল রিসেকশন হয় পেশেন্টের কিন্তু ট্রাবলসাম ডায়রিয়া ডেভেলপ করবে। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশনে। আমরা আগেই বলেছি যে আমরা আইবিডিটা স্কিপ করবো এই চ্যাপ্টারে। ওকে, তো ইনফেক্টিভ এন্টেরাইটিস, এই যে ইনফেক্টিভ অংশগুলো, এগুলো আপনাদের ডিটেলস পড়তে হবে না, এগুলো আপনার মেইনলি লাগবে হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার পেপার 3-তে, যেখানে মাইক্রোবায়োলজি রিলেটেড কিছু কোশ্চেন আসে। ওখানে অনেক সময় কিছু, যেহেতু আমরা বলি যে ম্যাক্সিমাম কোশ্চেন বেইলিয়ান লাভ থেকে আসে, সো ওখানে অনেক সময় এরকম টাইপ কিছু ক্লু আপনাকে দিয়ে দিবে। যেমন আপনাকে অনেক সময় বলতে পারে যে একটা পেশেন্ট আসলো আপনার কাছে, তার হচ্ছে যে ডায়রিয়া এবং অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলো, তো আপনি ডায়াগনোসিস করে দেখলেন যে তার একটা গ্রাম নেগেটিভ রড, যেটা কিনা স্পাইরাল শেপ, সেটা দিয়ে একটা ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রোএন্টারাইটিস ডেভেলপ করেছে। আপনার এখানে ডায়াগনোসিস কি? মানে এরকম একটা ক্লু দিয়ে আপনার কাছে কিন্তু জেনে নেওয়া হলো যে আপনি একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার, সেটা গ্রাম পজিটিভ নাকি নেগেটিভ, সেই জিনিসগুলো আপনি জানেন কিনা। তো এরকম একটা ক্লু যখন আপনাকে দিবে যে একটা রড শেপ, একটা গ্রাম নেগেটিভ রড যেটা কিনা স্পাইরাল শেপ, যেটা ডায়রিয়া এবং অ্যাবডোমিনাল পেইন করছে, এরকম একটা ক্লু দিলে আপনার ডায়াগনোসিস কিন্তু কনফার্ম, যেটা একটা ক্যাম্পাইলোব্যাক্টের জেজুনি, এটা দিয়ে ইনফেকশন হচ্ছে। আবার আপনাকে আরেকটা ক্লু দিতে পারে, গ্রাম নেগেটিভ রডের ক্লু দিল, আর আপনাকে বলে দিল যে যেটা কিনা দেখতে অনেকটা, যেটার ফিচারগুলো অনেকটা ক্রনস ডিজিজের মতো, এরকম যদি একটা কিছু আপনাকে ফিচার দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের ইয়ারসিনিয়ার কথা মাথায় রাখতে হবে, যেটা আমরা কনফার্ম করি স্টুল কালচার দিয়ে। সালমোনেলার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পারফোরেশন, ঠিক আছে? আচ্ছা, আমাকে কেউ বলতে পারেন যে আমাদের যে এন্টেরিক ফিভার বা টাইফয়েড ডিজিজ হয়, সেটা যে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন টাইফয়েডাল পারফোরেশন, টাইফয়েড আলসার পারফোরেশন, এটা সাধারণত কততম সপ্তাহে গিয়ে হয়? আমরা জানি যে টাইফয়েডের ক্ষেত্রে কিন্তু একটা ল্যাটেন্ট বা ইনকিউবেশন পিরিয়ড থাকে, ইনফেকশনটা বডিতে যাওয়ার অনেকদিন পরে দেখা যায় ফিচারগুলো ডেভেলপ করে, ঠিক আছে? তো সালমোনেলা টাইফয়েড, এটা দিয়ে দেখা যায় আমাদের যখন পেশেন্টের টাইফয়েড ডেভেলপ করে, তার কমন কিছু ফিচার থাকে, যেমন অ্যাবডোমিনাল পেইন থাকে এবং দীর্ঘদিন যাবত একটা ফিভারের একটা হিস্ট্রি থাকে, এবং ইনকিউবেশন পিরিয়ডটা আমরা ধরি 10 থেকে 20 দিন। তো এটার আবার উইকগুলোর একটা ইম্পর্টেন্স আছে, যেমন আমরা বলি যে কোন উইকে গিয়ে আমরা উইডাল টেস্ট পজিটিভ পাবো, সাধারণত সেকেন্ড উইকে আমরা বলি ব্লাড কালচার, ব্লাড দেখলে আমরা উইডাল টেস্টটা পজিটিভ পাই। আবার কোন উইকে আমরা ইউরিনে পাই, কোন উইকে আমরা স্টুলে পাই, এরকম টাইপের। তো আমাকে একটু বলেন তো, যেহেতু আমরা সার্জারির লোক, আমাদের পারফোরেশনটা কততম সপ্তাহে গিয়ে হয়, এটা একটু জানা প্রয়োজন, তাই না? তো আমাকে বলেন তো যে পারফোরেশনটা কততম সপ্তাহে গিয়ে হয়, কারো আইডিয়া আছে কিনা? ভুল বললেও কোনো সমস্যা নেই, আমি তো কারেকশন করেই দিব। হ্যাঁ, একটু বলেন দেখি, এমনি জাস্ট আইডিয়া করে বলতে পারেন। এটা একটা কমপ্লিকেশন, ওইভাবে একটু চিন্তা করেন আমরা কোন উইকে বলতে পারি। আর এর বাইরে আর কি কি কমপ্লিকেশন আছে খেয়াল করেন। একটা আমরা জানি, ছোটবেলায় কিন্তু পড়তাম, যে সেটা হচ্ছে যে আমাদের গল ব্লাডার কিন্তু সালমোনেলা টাইফের একটা রিজার্ভয়ার হিসেবে কাজ করে, বা ক্রনিক ক্যারিয়ার যারা থাকে সেখানে কিন্তু গল ব্লাডারে এটা রিজার্ভয়ার হিসেবে থাকে, যে কারণে এই ধরনের পেশেন্টের পলিসিস্টাইটিস ডেভেলপ করতে পারে। আবার দেখা যায় কি যে পেশেন্টের ইন্টেস্টাইনাল হেমোরেজ হয়ে, আইলিয়াল পারফোরেশন হয়ে প্যারালাইটিক আইলিয়াসও ডেভেলপ করতে পারে। হ্যাঁ, আচ্ছা। তো এই কোশ্চেনটা আপনারা কেউ এখন পর্যন্ত অ্যান্সার করতে পারেননি, হয়তো বা এটা জানা নেই, নাই জানা থাকতে পারে। এটা দেখেন, এটা সাধারণত দেখা যায় ডিউরিং দ্য 3rd উইক অফ ইলনেস, 3 নাম্বার সপ্তাহে গিয়ে এটা ডেভেলপ করে। ওকে, আচ্ছা। টিউবারকুলোসিস, এটা আমরা একটু মেজর জিনিসগুলো জানবো। টিউবারকুলোসিসের ব্যাপারটা কি, এটা যে কোনো পার্টি হইতে পারে, বাট মোস্ট কমন সাইট যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে আইলিয়াম, আইলিয়াল টিভিটা আমরা কমনলি বলি। আইলিয়ামেও যদি আমরা স্পেসিফিক করি, সেটাকে আমরা বলবো হচ্ছে আইলিওসিকাল জাংশন বা টার্মিনাল আইলিয়াম। হ্যাঁ,
টার্মিনাল আইলিয়াম বা ইলিউসিক্যাল জাংশন, এটা হচ্ছে আইলিউসিক্যাল, এটা হচ্ছে টিউবারকুলোসিস অফ দ্য ইন্টেস্টাইন কমনেস্ট সাইট। আচ্ছা, এখন এটা হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা আলসারেটিভ টিবি আর একটা হচ্ছে হাইপারপ্লাস্টিক টিবি। আলসারেটিভ আমরা কখন বলবো, যখন পেশেন্টের একটা পালমোনারি টিবি থাকবে, সেখান থেকে সেকেন্ডারি ভাবে তার একটা টিউবারকুলোসিস ডেভেলপ করলো, তখন আমরা সেটাকে বলবো আলসারেটিভ। কেন হইতে পারে, ধরেন পেশেন্টের পালমোনারি টিবি, তার কাশি আছে, কাশির সাথে স্পুটাম প্রোডাকশন হচ্ছে, স্পুটামটা দেখা যায় কাশার পরে যদি গিলে ফেলে, তখন পেটে গিয়ে সেখানে মাল্টিপল আলসার ফর্মেশন হয়, যেটাকে আমরা বলছি আলসারেটিভ টিউবারকুলোসিস। টার্মিনাল আইলিয়ামে মোস্ট কমনলি হয়। ওভারলাইং যে সেরোসাইটা থিকেন হয়ে যায়, রেডেন্ড হয়ে যায়, টিউবারকুল ফর্মেশন হয়, পেশেন্টের ডায়রিয়া এবং ওয়েট লস নিয়ে আপনার কাছে আসতে পারে। পরবর্তীতে এখান থেকে পারফোরেশন হয়ে যেতে পারে, ফিস্চুলা হয়ে যেতে পারে। এখানে আমরা সাধারণত অ্যান্টি টিউবারকুলাস থেরাপিটা দিব। আর যদি এমন হয় যে কমপ্লিকেশন ডেভেলপ করে গেল, লাইক লাইক ফিস্চুলা হয়ে গেল বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, পারফোরেশন হয়ে গেল, সেগুলোর ক্ষেত্রে আমরা অপারেশন করব। হাইপারপ্লাস্টিক টিবি আমরা কখন বলবো, এটা হচ্ছে ডিরেক্টলি যদি আমরা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জীবাণুটা ইনজেকশন করে ফেলি, বিশেষ করে যাদের কিনা হাই রেজিস্ট্যান্স আছে। এটাও কমনলি আইলিওসিক্যাল রিজিয়নে হয়। এখান থেকেও আগের মতোই কমপ্লিকেশনগুলো ডেভেলপ করতে পারে। অ্যাক্টিনোমাইকোসিস এটা জাস্ট একটা রেয়ার কন্ডিশন, খুব একটা দরকার নাই। এইচআইভি দিয়ে ইনফেকশন হতে পারে, এবং এখান থেকে বেশি আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে এইচআইভি ইনফেকশন যার আছে বা এইডস যার হয়ে গিয়েছে, তার এর বাইরে কি কি অপরচুনিস্টিক ইনফেকশন হতে পারে, খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আপনাদের পরীক্ষায় আসে। সো এই বক্সটা আপনারা অবশ্যই দেখবেন। তো দেখেন, যাদের এইডস আছে তাদের ব্যাকটেরিয়াল কিছু অপরচুনিস্টিক ইনফেকশন হতে পারে, যেমন আমরা দুইটা এস দিয়ে মনে রাখবো, সালমোনেলা শিগেলা, ইয়ারসিনিয়া হতে পারে, ক্যাম্পাইলোব্যাক্টার, আর হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলারি, যেটা হচ্ছে একটা অ্যাটিপিক্যাল টিবি। আচ্ছা, আর ভাইরাল, যেহেতু এখানে দেখেন ভাইরাল এবং ফাঙ্গাল এখানে মাত্র একটা করে নাম, সো এই জিনিসগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষা হলে এই জায়গা থেকে কোশ্চেন দেওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে, বিশেষ করে এসবিএ। ওকে, এখানে দেখেন সাইটোমেগালো ভাইরাস, ফাঙ্গালের ক্ষেত্রে ক্যান্ডিডা আলবিকান্স। আচ্ছা, টিউমার্স অফ দ্য স্মল ইন্টেস্টাইন, এটা খুব রেয়ার আসলে স্মল ইন্টেস্টাইনের টিউমার। এর মধ্যে আবার যদি আমরা ম্যালিগনেন্ট চিন্তা করি সেটা আরো কম। পিউটজেগার সিনড্রোম, এটা অলরেডি আপনারা জানেন। আমরা এখানে কি বলি, আমরা এখানে বলি যে মাল্টিপল আলসারেশন যদি থাকে, অনেক বেশি আলসারেশন যদি থাকে, তো এখানে আসলে খুব ডিটেলস লেখা নাই, এটা অলরেডি আমরা আগে যেভাবে পড়ে আসছিলাম ওইটাই আমরা এখানে পড়বো। তো এখানে যে কয়েকটা লাইন ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা হচ্ছে এটা একটা অটোজোমাল কন্ডিশন, ডমিনেন্ট কন্ডিশন, আর এটার সাথে অ্যাসোসিয়েটেড কিছু ফিচার থাকে, যেমন হচ্ছে পেশেন্টের মাউথ এবং লিপের চারপাশে কিছু কালো কালো কালচে টাইপের দাগ হয়ে যায়, হ্যাঁ, যেটাকে আমরা বলি মেলানোসিস। মেলানোসিস হয়, আর তার সাথে কি থাকে, তার সাথে হচ্ছে মাল্টিপল হামাটোমাস টিউমার থাকে বা পলিপ থাকে, ঠিক আছে। এগুলা কি, এগুলো হচ্ছে বিনাইন কিছু পলিপ থাকে স্মল বাউল এবং কোলন। এই দুইটাই হচ্ছে মেইন ফিচার হিসেবে আমরা বলবো। এর চেয়ে বেশি আসলে এখানে বর্ণনা কিছু দেওয়া নাই, সো আমরা এগুলো লাগবে না, স্কিপ করে যেতে পারি। ম্যালিগন্যান্ট টিউমার অত ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নিউরো এন্ডোক্রাইন টিউমার। এটা আমাদের আজকের ক্লাসের প্রথম মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আপনারা এর আগে খেয়াল করেছেন কিনা, আমরা কিন্তু বেশ কয়েকটা চ্যাপ্টারে এই নিউরো এন্ডোক্রাইন টিউমার বা এনইটি কথাটা পেয়েছিলাম। তো আমি দেখেছেন কিনা যে সবগুলা চ্যাপ্টারে এটা স্কিপ করে যাচ্ছিলাম। আমি বলতাম যে এটা আপনারা পরে গিয়ে লাস্টে দেখবেন আরো ভালো করে দেওয়া আছে, সেখান থেকে আমরা পড়বো। তো আজকের চ্যাপ্টারে আমরা খুব ভালো করে নিউরো এন্ডোক্রাইন টিউমার পড়বো, সাথে আমরা যেদিন অ্যাপেন্ডিক্স পড়বো সেদিন অ্যাডিশনাল যদি কিছু থাকে সেটা আমরা অ্যাড করে রাখবো। আপনাদের যাদের হার্ড কপি বই পড়েন, আপনারা এই চ্যাপ্টারে এনে ওই অ্যাপেন্ডিক্সের চ্যাপ্টার থেকে কিছু নোট ডাউন করে রাখবেন, কারণ এখানে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম ইনফরমেশন গুলাই দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন এটা সম্পর্কে আপনাদের আইডিয়া কতটুকু আমি জানি না, তারপরও আমি একটু জিজ্ঞেস করি যে নিউরো এন্ডোক্রাইন টিউমার সাধারণত কিছু সাবস্টেন্স রিলিজ করে, আপনারা কেউ কি বলতে পারেন যে এই সাবস্টেন্সগুলো কি? এবং মজার ব্যাপার, মানে মেইন ব্যাপার হচ্ছে যে এই যে যে সাবস্টেন্সগুলো রিলিজ করে, নিউরো এন্ডোক্রাইন টিউমারের যে ক্লিনিক্যাল ফিচার বা পেশেন্টের যে ক্লিনিক্যাল ফিচারগুলা, এগুলা কিন্তু এই সাবস্টেন্সগুলোর কারণেই হয়, টিউমারের কারণে হয় না ডিরেক্টলি। টিউমার থেকে যে সাবস্টেন্সগুলো রিলিজ হয় সেগুলোর কারণে হয়, এবং যখন টিউমারের এই সাবস্টেন্স রিলিজের কারণে পেশেন্টের এই সাইন সিমটমগুলো ডেভেলপ করে, তখন আমরা এই কন্ডিশনটাকে বলি কি, এটা আমরা কি বলি বলেন তো দেখি, এটাকে আমরা বলি হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম। কার্সিনয়েড সিনড্রোম, টিউমারটাকে আমরা বলি কার্সিনয়েড টিউমার, আর সিনড্রোমটা যখন এটার সাইন সিমটম ডেভেলপ করে তখন আমরা এটাকে বলি হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম। ওকে, আর টিউমারটাকে আমরা বলি কার্সিনয়েড টিউমার। আচ্ছা, আর আরেকটা জিনিস আমাকে বলেন, এটার একটু আগে আমি কি বলে দিলাম, আচ্ছা বলেই দিয়েছি এটা, যে এটার কমনেস্ট সাইট কোনটা। কমনেস্ট সাইট হচ্ছে এটার অ্যাপেন্ডিক্স। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট।
অ্যাপেন্ডিক্স হচ্ছে এটা কমনের সাইট। আর তারপরে কি, তারপরে হচ্ছে আইলিয়াম রেক্টাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে। যেমন 1 নাম্বার ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটার মোস্ট কমন সাইট, এটা আমরা বলে ফেললাম। 2 নাম্বার ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে এটার সোর্স। সোর্সটা খেয়াল করেন, এটা আমরা বলি কুলচিটস্কি সেল। কুলচিটস্কি সেলস নামক একটা সেল আছে যেটা থাকে হচ্ছে, আমরা ইন্টেস্টাইনে কিছু ক্রিপ্টসের কথা পড়ে থাকি। ক্রিপ্টস মানে কি, ওই যে ভাঁজ ভাঁজ করা যে অংশগুলা মিউকোজাল ফোল্ড সেগুলা। এই ক্রিপ্টসগুলার মধ্যে এগুলো একটা নাম আছে, এগুলাকে বলি আমরা ক্রিপ্টস অফ লাইবারকুন। ক্রিপ্টস অফ লাইবারকুন, এই ক্রিপ্টসগুলার বেইজে এই কুলচিটস্কি সেলগুলা থাকে, যেখান থেকে এই টিউমারটা অ্যারাইজ করে। আচ্ছা, সাধারণত এই টিউমারটা খুবই স্মল হয় এবং মেটাস্টাসিসটা রেয়ারলি হয়, খুব একটা কমন হয় না, হইলেও লিম্ফ নোড মেটাস্টাসিস হতে পারে। আর 1/3 অফ দ্য কেস সেই ক্ষেত্রে দেখা যায় টিউমারটা মাল্টিপল থাকে। আচ্ছা, এখন দেখেন আপনারা কয়েকজন অ্যান্সার করেছেন সেরোটোনিন। হ্যাঁ, সেরোটোনিন আমরা মেইনলি বলবো, মোস্ট কমনলি হচ্ছে সেরোটোনিন। দেখেন নিউরোএন্ডোক্রাইন সেল কিছু ভেজোঅ্যাক্টিভ পেপটাইড তৈরি করে, যার মধ্যে মোস্ট কমন হচ্ছে সেরোটোনিন। আর কি হতে পারে, নামগুলো আমরা মনে রাখি, এমসিকিউতে লাগে। আমাদের পরীক্ষায় এটা এমসিকিউ হিসেবে আসছিল, ঠিক আছে। আচ্ছা, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ক্যালিক্রিন, সাথে ব্যারিক্রিনটা আপনারা অ্যাড করেন, ক্যালিক্রিন, ব্যারিক্রিন, এগুলা সাধারণত প্রডিউস করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে এই সাবস্টেন্সগুলো তৈরি হচ্ছে, এগুলা তৈরি যে হয় আমাদের বডিতে, এরা কিন্তু লিভারের মাধ্যমে মেটাবোলাইজড হয়ে যায়। এখন ঝামেলা কি, যে যখন এই পেশেন্টের টিউমারটা লিভারে মেটাস্টাসাইজ করে ফেলে, তখন সাধারণত লিভারটাও দেখা যায় যে আর এই জিনিসগুলোকে ফিল্টার করতে পারে না বা মেটাবোলাইজ করতে পারে না, কারণ লিভার তখন নিজেই এফেক্টেড থাকে। তখন পেশেন্টের এই ক্লিনিক্যাল ফিচারগুলা বেশি এভিডেন্ট হয়ে যায়। এই জন্য পেশেন্টের যদি লিভারে মেটাস্টাসিস হয়, তখন আমরা সাধারণত কার্সিনয়েড সিনড্রোমের ফিচারগুলা পাবো। আমি আবারও বলি, নর্মালি যে এই ভেজোঅ্যাক্টিভ সাবস্টেন্সগুলো আছে, এগুলো লিভারের মাধ্যমে মেটাবোলাইজড হয়ে যেত বা ফিল্টার্ড হয়ে যেত। কিন্তু যদি লিভার নিজেই ইনভলভ হয়ে যায় মেটাস্টাসিসের কারণে, সেই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের এই জিনিসগুলো আর মেটাবোলাইজড হতে পারে না, ফিল্টার্ড হতে পারে না, যার কারণে কার্সিনয়েড সিনড্রোমের ফিচারগুলো বেশি এভিডেন্ট হয়। এই কোশ্চেন আপনাদের কেন লাগবে, এটা আপনাদের এমআরসিএস পরীক্ষায় ইম্পর্টেন্ট, এবং যেহেতু এটা বেলিয়ান লাভে আছে, যে কোনো সময় আপনাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষাও আসতে পারে, কারণ এখনকার কোশ্চেন প্যাটার্ন কিন্তু এমআরসিএস কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন যে এই পেশেন্টের ক্লিনিক্যালি কি কি ফিচার আমরা পাবো। একটা হচ্ছে তার রেডিশ ব্লু সায়ানোসিস থাকতে পারে, যেহেতু এটা ভেজো অ্যাক্টিভ, সো তার ফ্লাশিং থাকবে, ডায়রিয়া থাকবে। বর্বরগ্যামি, বর্বরিগ্যামি মানে হচ্ছে যে বর্বরিগমি মানে হচ্ছে একটু মানে তার বাবলিং সাউন্ড বা হচ্ছে কিছু তার গার্গলিং সাউন্ড টাইপের হয় জিআইটিতে। অ্যাজমাটিক অ্যাটাক হতে পারে, পালমোনারি ট্রাইকাসপিড স্টেনোসিস পালমোনারি, এটা একটু দাগান, কারণ এই জিনিসগুলো একটু আনকমন। ট্রাইকাসপিড রিগার্জিটেশন, এই জিনিসটা একটু দাগান, কারণ এই ফিচারগুলো আমাদের কিন্তু মনে থাকে না, এগুলো আনকমন। হ্যাঁ, এগুলো একটু দাগায় রাখেন। আচ্ছা, এখানে দেখেন সামারি বক্স নাম্বার 74.3, খুবই ইম্পর্টেন্ট। এই ফিচারগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন, পরীক্ষায় আপনাকে এগুলা রিলেটেড কোশ্চেন করতে পারে। আচ্ছা, আর এটার মেইন ট্রিটমেন্টটা কি? মেইন ট্রিটমেন্ট হচ্ছে সাধারণত সার্জিক্যাল রিসেকশন, রিকারেন্স হয়ে থাকে অনেক সময়। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এটার এক্সটেন্টটা প্রি অপারেটিভলি অক্টিওটয়েড স্ক্যানিং দিয়ে ডায়াগনোসিস করতে পারি। অক্টিওটয়েড জিনিসটা কি? এটা হচ্ছে একটা সোমাটোস্ট্যাটিন অ্যানালগ বা অ্যাগোনিস্ট। হ্যাঁ, সোমাটোস্ট্যাটিন রিসেপ্টরের সাথে এটা বাইন্ড করে। আচ্ছা, তো এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে এই আমরা যে বলি যে কি বলে এটাকে, আচ্ছা, এই অক্টিওটয়েড এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যায় অক্টিওটয়েড ইউজ করলে খুব মানে হেল্পফুল হয়। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ক্রোমোগ্রানিন এ, এটা একটু দাগায় রাখেন। ক্রোমোগ্রানিন এ, এই জিনিসটা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট প্লাজমা মার্কার। এই কোশ্চেনটাও আসে, হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা প্লাজমা মার্কার, যেটা কি করবে, যেটার কনসেন্ট্রেশন দিয়ে আমরা ডিজিজ রিকারেন্সের চান্স কিংবা প্রগনোস্টিক ভ্যালু এগুলো আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, আর যদি ডিজিজটা লিভারে মেটাস্টেসিস করে যায়, আমরা হেপাটিক রিসেকশন করতে পারি। ওকে, আচ্ছা, লিম্ফোমা, স্মল ইন্টেস্টাইন লিম্ফোমাটা হয়ে থাকে মাঝে মাঝে, বাট যদি হয় সেক্ষেত্রে টি লিম্ফোমাটা একটু রেয়ার। বেশি কমন হচ্ছে নন হজকিং বি সেল লিম্ফোমা, যেটা হজকিং সাধারণত হয় না, নন হজকিংস বি সেল লিম্ফোমা এটা হয়। আর সাধারণত কাদের হয়, যাদের কিনা ক্রনস ডিজিজ বা ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম থাকে, তাদের বেশি হয়। আর টি সেল লিম্ফোমা হইতে পারে যদি পেশেন্টের সিলিয়াক ডিজিজ থাকে। এই 3-4টা লাইন পড়লেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, জিস্ট আমরা অলরেডি কিন্তু স্টমাকে পড়ে ফেলেছিলাম, এখানে আমরা আরেকটু রিক্যাপিচুলেট করতে পারি। অলরেডি আপনারা জানেন যে এটা একটা মেজেনকাইমাল অরিজিনের টিউমার, যেটা সাধারণত বিনাইন এবং ম্যালিগনেন্ট এই দুটার মাঝামাঝি অবস্থান করে। তো এটার সাথে রিলেটেড একটা আমরা বলি যে স্টেনিং আছে সিকিট,
CD117, এটা খুব ইম্পর্টেন্ট একটা মার্কার, এটা আমরা মনে রাখবো। আর এটা মোস্ট কমন স্টমাকে হয়, এটা আমরা জানি। এজ গ্রুপটা এখানে দেওয়া 50 থেকে 70 ইয়ার্স। আর যাদের নিউরোফাইব্রোম্যাটোসিস আছে তাদের এটা কমনলি হয়ে থাকে। আর সাধারণত এটা আমরা কিন্তু সচরাচর আইডেন্টিফাই করতে পারি না, এন্ডোস্কোপি করেও আইডেন্টিফাই করতে পারি না। এটা অনেক সময় সিটি স্ক্যানে ইনসিডেন্টাল মাস হিসেবে আসে, আবার অনেক সময় পেশেন্টের কিছু সিমটম থাকতে পারে, যেমন লিথার্জি, পেইন, নশিয়া, হেমাটোমেসিস, ম্যালেনা, এগুলা। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা অপশন বলি, একটা অপশন হচ্ছে সার্জিক্যাল অপশন, আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অপশন সেটা হচ্ছে ইমাটিনিব থেরাপি, যেটা একটা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর। আগেই বলেছিলাম যে ইমাটিনিব দিলে কিন্তু এটার প্রগনোসিসটা খুবই ভালো, এবং অনেক সময় অ্যাডভান্স কেস যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট হিসেবে এটা দিতে পারি। ইমাটিনিব দিলে দেখা যায় টিউমারের সাইজটা কমে আসে, আউটকামটা ভালো হয়। কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার মানে হচ্ছে যে কিছু আউটগ্রোথ থাকবে, যেমন কনজেনিটাল বা অ্যাকোয়ার্ড কিছু আউটগ্রোথ বা কিছু পাউচিং বা কিছু ডাইভার্টিকুলা থাকতে পারে। এর মধ্যে আমরা ট্রু ডাইভার্টিকুলাম বলবো যদি আমাদের ইন্টেস্টাইনের সবগুলা কোট সেখানে প্রেজেন্ট থাকে। যেমন এটার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে মিকেলস ডাইভার্টিকুলাম, যেটাকে আমরা বলি একটা ট্রু ডাইভার্টিকুলাম। মিকেলস ডাইভার্টিকুলামটা মোস্ট ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা আপনাদের এই চ্যাপ্টারের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, আমাকে বলেন তো যে মিকেলস ডাইভার্টিকুলামে আমরা একটা জিনিস বলি রুল অফ টু। রুল অফ টু এর কয়েকটা ফিচার কেউ আমাকে বলতে পারবেন? মিকেলস ডাইভার্টিকুলামে আমরা রুল অফ টু বলে থাকি, তাই না? কি কি বলি আমরা টু দিয়ে, কি কি পাই আমরা? অনেকগুলো ফিচার কিন্তু আমরা এই টু দিয়ে আইডেন্টিফাই করতে পারি। বলেন তো, আপনাদের কাছ থেকে শুনে নিই টু এটা। আর এটা 26th এডিশনের বইটাতে আরেকটু গোছানো ছিল আমার কাছে মনে হয়েছে রুল অফ টুটা, এখানে তার চেয়ে একটু কম। তারপর আপনারা একটু বলেন দেখি। আচ্ছা, আমরা অনেকগুলো অ্যান্সার পেয়ে গেছি, একটু দেখি, মিলাই দেখি আমরা। আচ্ছা, 2% পিপল এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর হচ্ছে 2 ইঞ্চি লং, 2 সেন্টিমিটার। আচ্ছা, 2 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম, না এখানে একটা, এটা একটু আমাদের এলোমেলো হয়ে গেছে। 2 সেন্টিমিটার অ্যাওয়ে হবে না অ্যান্টিমেসেন্টেরিক বর্ডার থেকে, এটা হচ্ছে যে আমাদের আইলিওসিঙ্কাল জাংশন থেকে 2 ফিট প্রক্সিমাল বা 2 ফিট অ্যাওয়ে যেটা বলি আমরা। একজন বলেছেন যে 2% হয়, 2 টাইপস মিউকোজা থাকে, 2 ইঞ্চি লেন্থ, 2 ফিট প্রক্সিমাল টু দ্য আইলিওসিকাল ভালভ। হ্যাঁ, এটা আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, 2 ইঞ্চি লেন্থ, 2% পিপল, 2 ফিট প্রক্সিমাল টু দ্য আইলিওসিকাল ভালভ। ওকে, তাহলে মোটামুটি মেজরিটি অফ দ্য জিনিসই আমরা কিন্তু পেয়ে গেছি। এখন যদি আমরা দেখি প্রথম থেকে, এটা দেখেন রেমনেন্ট অফ দ্য ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট, এটা একটু দাগান। আচ্ছা, এটা প্রেজেন্ট থাকে কি অ্যাবাউট 2% অফ দ্য পপুলেশনে। কোন জায়গায় আমরা পাই এই কথাটা খুব ইম্পর্টেন্ট, একজন যেটা মেনশন করেছেন অ্যান্টি মেজেন্টারিক 2 সেন্টিমিটার বলেছেন, কিন্তু অ্যান্টি মেজেন্টারিক কথাটা এখানে ইম্পর্টেন্ট। আমরা অ্যান্টি মেজেন্টারিক সাইড অফ দ্য আইলিয়াম এটা আমরা পেয়ে থাকি কতটুকু দূরত্বে? 6 সেন্টিমিটার ফ্রম দ্য আইলিওসিকাল ভালভ, যেটাকে আমরা বলি কি 2 ফিট অ্যাওয়ে। 6 সেন্টিমিটার মানে হচ্ছে 2 ফিট অ্যাওয়ে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বলি, এটা লেন্থটা 5 সেন্টিমিটার লং, যেটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করলে 2 ইঞ্চিস আসবে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা কনজেনিটাল ডাইভার্টিকুলাম এবং এটাকে আমরা বলি এটা একটা ট্রু ডাইভার্টিকুলা। কেন? কারণ এখানে অল 3 কোর্স অফ দ্য বাওয়েল ওয়াল আসে। এখানে একটা মজার ব্যাপার কি জানেন? সেটা হচ্ছে যে আমাদের স্মল ইন্টেস্টাইনের যতটুকু ডায়ামিটার, এটার ডায়ামিটারও কিন্তু সমান। মানে আইলিয়ামের ডায়ামিটার এবং মিকেলস ডাইভার্টিকুলামের ডায়ামিটার সমান। নরমালি আমাদের মিকেলস ডাইভার্টিকুলাম শুনলে কি মনে হয়? অ্যাপেন্ডিক্সের মতো একটা পিচকু একটা স্ট্যাটাস, একটা জিনিস, তাই না? কিন্তু আসলে কিন্তু তা না। এটা বেশ মানে বড়সড়ই একটা স্ট্রাকচার। মানে এটার ভিতরের যে লুমেনের যে ক্যালিবারটা সেটা বেশ বড়। আচ্ছা, এরপরে দেখেন এটার ব্লাড সাপ্লাই নিজস্ব আছে, ঠিক আছে।
ভালনারেবল টু অবস্ট্রাকশন আছে, এটার বিভিন্ন প্রবলেম হইতে পারে, অ্যাপেন্ডিক্সে যেরকম হয় এখানেও দেখা যায় অবস্ট্রাকশন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, ভিতর থেকে ব্লিডিং বা হেমোরেজ হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো দেখা যায় কি যে এটার যে ক্লিনিক্যাল ফিচারগুলা সেগুলো অনেকটা অ্যাপেন্ডিসাইটিসের মতো, অ্যাপেন্ডিসাইটিসের মতো। হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিসের মতো হইলে যেটা সমস্যা যে পেশেন্টের আমরা ডায়াগনোসিস প্রি অপারেটিভলি অনেক সময় আমরা অ্যাপেন্ডিসাইটিস চিন্তা করি। তো আমরা যখন অপারেশন টেবিলে যাই তখন যদি আমরা অ্যাপেন্ডিক্সটা নর্মাল পাই, সেই ক্ষেত্রে আমাদের খুঁজতে হবে যে পেশেন্টের মিকেলস ডাইভার্টিকুলাম আছে কিনা। আমরা স্মল বায়োলটা এক্সামিন করব, কোনো ফ্রি ফ্লুইড বা পাজ আছে কিনা এগুলো দেখবো। 20% অফ দ্য মিউকোজা দেখা যায় যে কি হেটেরোট্রপিক এপিথেলিয়াম থাকে। কি কি এপিথেলিয়াম থাকতে পারে? হেটেরোট্রপিক গ্যাস্ট্রিক এপিথেলিয়াম থাকতে পারে, কোলোনিক থাকতে পারে, প্যানক্রিয়াটিক থাকতে পারে, যেটার কারণে মেইনলি কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে। আর মেজরিটি অফ দ্য কেসে দেখা যায় মিকেলস ডাইভার্টিকুলাম কিন্তু অ্যাসিমটোমেটিকই থাকে। আচ্ছা, এখন কমপ্লিকেশনগুলো আমরা একটু ডিটেলস যদি পড়ি, দেখেন হেমোরেজ হতে পারে, বিশেষ করে যদি সেখানে মানে পেপটিক আলসার হয়ে যায়, এখানে যদি গ্যাস্ট্রিক মিউকোজা থাকে পেপটিক আলসার হতে পারে, তখন পেশেন্টের দেখা যায় একটা পেইনলেস ডার্ক রেক্টাল ব্লিডিং বা মেলানা থাকতে পারে। ডাইভার্টিকুলাইটিস হইতে পারে, মিকেল ডাইভার্টিকুলামের ইনফ্লামেশন যেটাকে আমরা বলি, যেটা অ্যাপেন্ডিসাইটিসের মতো ফিচার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। অনেক সময় এটার আরেকটা ডিডি হিসেবে আমরা পারফোরেটেড ডুওডেনাল আলসার রাখতে পারি। ইন্টারসাসেপশন হিসেবে লিড পয়েন্ট হিসেবে কাজ করে। ইন্টারসাসেপশনের দুইটা লিড পয়েন্ট আমরা পেয়ে গেলাম, দেখেন একটা আমরা বললাম পেয়ার্স প্যাচেস আর একটা আমরা বললাম মিকেলস ডাইভার্টিকুলাম। ক্রনিক আলসার হতে পারে পেশেন্টের এখানে, হ্যাঁ, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, এরকম কয়েকটা পারফোরেশন হতে পারে। এই ফিচারগুলো আপনারা একটু মনে রাখেন, কমপ্লিকেশনগুলো। এখন কথা হচ্ছে যে আমরা যদি পার অপারেটিভলি একটা যে কোনো একটা সার্জারির ক্ষেত্রে আমরা যদি পেশেন্টের মিকেলস ডাইভার্টিকুলাম খুঁজে পাই, আমরা কি করব? প্রথম কথা হচ্ছে যে যদি এটার মধ্যে কোনো পেশেন্টের কোনো ক্লিনিক্যাল ফিচার না থাকে বা এটা যদি নর্মাল দেখতে মনে হয়, সেক্ষেত্রে আমরা এটা রেখে আসবো। কখন? যদি এটা ওয়াইড একটা মাউথ থাকে এবং এটার ওয়ালটা থিকেন্ড না হয়। এটা ইম্পর্টেন্ট যে আমরা কখন এটাকে রেখে আসতে পারি সেফলি, যদি এটার ওয়াইড মাউথ থাকে এবং এটা থিকেন্ড না হয়। কিন্তু যদি আমাদের কোনো ডাউট থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে অপারেশন করে আসবো। অপারেশনের নাম কি আমরা বলি? কেউ বলতে পারেন এটা অপারেশনটার নাম কি? আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, ইনগুইনাল বা ফিমোরাল হার্নিয়া, হার্নিয়ার কন্টেন্ট কিন্তু যে কোনো কিছু হতে পারে, সেটা গাট হতে পারে, সেটা ওমেন্টাম হতে পারে। তো এমনও অনেক সময় হয় যে হার্নিয়ার ভিতরে এই মিকেলস ডাইভার্টিকুলামটা চলে গেল। হার্নিয়া বলতে আমরা কি বুঝি? কোনো একটা ভিসকাস বা পার্ট অফ ভিসকাস যদি অ্যাবডোমিনাল অ্যাবনর্মাল কোনো ওপেনিং দিয়ে চলে আসে, তো কোনো হার্নিয়া যদি এই জিনিসটা চলে আসে, সেটাকে আমরা বলি হচ্ছে লিটার্স হার্নিয়া। লিটার্স হার্নিয়া, ওকে। আচ্ছা, তাহলে এটা অপারেশনটাকে আমরা কি বলি বলেন তো দেখি। আচ্ছা, এখানে দেখেন, এখানে সামারি বক্স নাম্বার 74.4, এটা আগে যা যা বললাম তাই সুন্দর করে লেখা আছে, আপনারা একটু জাস্ট রিডিং দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রসিড করি। দেখেন মিকেলস ডাইভার্টিকুলেক্টমি বলি, হ্যাঁ। আচ্ছা, এখন মিকেলস ডাইভার্টিকুলামটা কাদের জন্য ইম্পর্টেন্ট? প্রথম কথা হচ্ছে যে এটা যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে একটা কোশ্চেন আপনারা যে কোনো এক্সামে পাবেনই, স্পেশালি অ্যানাটমি কোশ্চেনে পাবেন, পেপার 1-এ পাবেন। আর আরেকটা জিনিস যেটা ফিফথ ইয়ার, এটা অনেক সময় এসএ কিউ হিসেবে আসে বা শর্ট নোট হিসেবে আসে, মিকেলস ডাইভার্টিকুলাম খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর অনেক সময় ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন হিসেবে এটা আসতে পারে। সো সবার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন একটা ভাস্কুলার অ্যাবনর্মালিটি অফ দ্য ইন্টেস্টাইন, মেজেন্টেরিক ইস্কেমিয়া, এই রিলেটেড কোশ্চেন আসলে এমআরসিএস পরীক্ষায় বেশি আসে। আর এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় অনেক সময় সিনারিও বেসড আসতে পারে। আপনাকে সিনারিওটা এরকম দিবে যে একটা পেশেন্টের হঠাৎ করে সাডেন সিভিয়ার অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করলো, যার সাথে ওই পেশেন্টের কিছু ক্লিনিক্যাল ফিচার আপনাকে বলে দিবে, অ্যাসোসিয়েটেড কিছু ফিচার, যেমন আপনাকে বলে দিতে পারে, এখানে লেখা আছে, আপনাকে বলে দিতে পারে যে পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে বা অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, এরকম একটা পেশেন্টের সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করলো। এই ক্ষেত্রে আপনার মোস্ট প্রবাবল ডায়াগনোসিস কি? তখন আমাদের মাথায় মেজেন্টেরিক ইস্কেমিয়ার কথা রাখতে হবে। আচ্ছা, এখানে আমরা যদি একটু মেকানিজমটা দেখি, সাধারণত সুপিরিয়র মেজেন্টেরিক ভেসেলগুলো বেশি অ্যাফেক্টেড হয়। আর কোন জায়গায় এফেক্টেড হয়? যে জায়গাটায় সুপিরিয়র মেজেন্টেরিক ভেসেলের থ্রোম্বোসিসটা কোথায় এম্বোলাই ফর্মেশন করবে, অ্যাট দ্য লেভেল অফ অরিজিন অফ দ্য মিডল কোলিক আর্টারি। এটা একটু দাগায় রাখেন। সাধারণত সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারিটা বেশি এফেক্টেড হয়, থ্রোম্বাস ফর্মেশন যদি ওখানে হয়। এম্বোলাইটা সাধারণত যায় কোথায়? অ্যাট দ্য অরিজিন অফ দ্য মিডল কোলিক আর্টারি। আর এখান থেকে আবার অনেক সময় দেখা যায় লেফট অ্যাট্রিয়ামে চলে যায়, যার কারণে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে, পেশেন্টের মিউরাল মায়োকার্ডিয়াল ইনফেকশন ডেভেলপ করতে পারে, অ্যাওরটিক ভালভ, মাইটাল ভালভ এগুলোতে প্রবলেম বা ভেজিটেশন তৈরি করতে পারে, এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করতে পারে।
আর পালমোনারি থ্রোম্বোসিসের সাথে অ্যাথেরোস্ক্লেরোসিসটা সাধারণত প্রাইমারি থ্রোম্বোসিসের সাথে সাধারণত অ্যাথেরোস্ক্লেরোসিস বা ভাস্কুলার কিছু ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারটা আমরা অলরেডি বলে ফেললাম। আর পেশেন্টের এই পেইনটা সাধারণত সেন্ট্রালি থাকে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা কি যে ইট ইজ আউট অফ অল প্রপোর্শন টু দ্য ফিজিক্যাল ফাইন্ডিং, মানে এই পেইনটা আউট অফ প্রপোর্শন থাকে, অনেক বেশি পেইন থাকে। এত বেশি পেইন সাধারণত অন্য কিছুতে থাকে না। সাথে কি থাকতে পারে, পেশেন্টের পারসিস্টেন্ট ভমিটিং থাকতে পারে, ডেফিকেশন থাকতে পারে, অনেক সময় দেখা যায় যে পাসেজ অফ অল্টার ব্লাড হতে পারে, অ্যাবডোমিনাল টেন্ডারনেস থাকতে পারে, নাও থাকতে পারে, শকের ফিচার থাকতে পারে পেশেন্টের। হ্যাঁ, আচ্ছা, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা কিছু জেনারেল ইনভেস্টিগেশন করব, যেখানে আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো, মেটাবলিক অ্যাসিডোসিস পাবো এবং ব্লাড ল্যাকটেট লেভেলটা বেশি থাকবে। মানে মেইন কথা হচ্ছে পেশেন্টের সেপসিসের ফিচার থাকবে। এর বাইরে আমরা সিটি স্ক্যান করতে পারি, অনেক জায়গায় মানে এমআরসিএস এর বইগুলোতে বলা হয় আমরা পেশেন্টের সিটি কোলোনোস্কোপিও করতে পারি। এখানে তো না, যদি ওটা লার্জ ইন্টেস্টাইনে হয় কোলোনোস্কোপি করি, আর এখানে হলে আমরা সিটি এনজিওগ্রাফি বা এই জিনিসগুলো করি। মেইনলি হচ্ছে আমরা পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারগুলো দেখে আইডেন্টিফাই করব। আচ্ছা, ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি করি? ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা একটা আনফরচুনেট ব্যাপার হচ্ছে এটার মর্টালিটি রেটটা খুবই বেশি এবং পেশেন্ট সাধারণত আমাদের কাছে লেট প্রেজেন্ট করে। আর এই পেশেন্টে আমরা ইমিডিয়েট ল্যাপারোটমি কখন করব? যদি পেশেন্ট আর্লি আমাদের কাছে আসে এবং এটার সাথে আমরা রিভাস্কুলারাইজেশন অফ দ্য এসএমএ, ভাস্কুলার বাইপাস বা কিছু করে আমরা রিভাস্কুলারাইজেশন করব। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি দিব এবং পেশেন্টকে ক্লোজ মনিটরিং করব। আচ্ছা, এবার আমরা মোটামুটি লাস্টের দিকে একটা টপিক স্টোমাতে আসি। স্টোমা জিনিসটা কি? স্টোমা হচ্ছে একটা অ্যাবনর্মাল ওপেনিং। মেইন কথা হচ্ছে এটা একটা আর্টিফিশিয়াল বা অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল তো বলি না, আর্টিফিশিয়াল একটা ওপেনিং বলি। এটা আমরা কেন করি? এটা আমরা করি হচ্ছে আমাদের বাওয়েলের ভিতরে যে কন্টেন্ট গুলা থাকে, ফিসিস হোক বা ফ্ল্যাটাস হোক, সেগুলাকে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে যদি বের করে দিতে হয়। এটা একটা এক্সটার্নাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে আমরা সাধারণত কালেক্ট করি। এখন এটার আবার কিছু টাইপ আছে, যেমন এটা কোন জায়গায় আমরা করছি সেটার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কোলোস্টোমি এবং আইলিওস্টোমি। আবার এটা আমরা কত সময়ের জন্য করছি, এটা কি আমরা টেম্পোরারি ভাবে গাটটাকে বাইপাস করার জন্য বা করছি, নাকি গাট রেস্ট দেওয়ার জন্য করছি, তাহলে আমরা টেম্পোরারি বলবো। আর এমন যদি হয় যে আমাদের একটা বড় অংশ কেটে ফেলতে হয়েছে, আলটিমেটলি পেশেন্টের কোলনের অংশটা নাই, আলটিমেটলি তার এই জায়গাটুকু পার্মানেন্ট ভাবে তার একটা স্টোমা করায় রাখতে হবে, অনেকটুকু বেশি গাট কাটা হয়ে গেছে, আমরা অ্যানাস্টোমোসিস করব না, তখন সেটাকে আমরা বলি হচ্ছে পার্মানেন্ট। আচ্ছা, এখন কয়েকটা আমরা ইম্পর্টেন্ট, এটা যেহেতু স্মল ইন্টেস্টাইন এখানে আমরা শুধু আইলিওস্টোমিটা নিয়েই পড়বো, আমরা কিন্তু এখানে কোলোস্টোমিটা ডিটেলস পড়বো না। এখন ফিফথ ইয়ারকে কমনলি একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে আমরা কিভাবে বুঝবো যে এটা কোলোস্টোমি না আইলিওস্টোমি। আপনাকে বলা হলো যে আপনি একটা পেশেন্ট দেখছেন, পেশেন্টের একটা স্টোমা করা, তো ওই স্টোমাটা দেখে তুমি বলো যে এটা কোলোস্টোমি নাকি আইলিওস্টোমি। আমাকে একটু কেউ অ্যান্সার করতে পারো? এটা এটা মেইনলি ফিফথ ইয়ার এবং ইন্টার্নদের জন্য কোশ্চেন, যে একটা স্টোমা এটাকে দেখে আমরা কিভাবে কিভাবে বুঝবো যে এটা কোলোস্টোমি নাকি আইলিওস্টোমি। দেখে কিন্তু আমি বলছি, হ্যাঁ, আর কিছু আমরা করবো না, শুধুমাত্র দেখে। একটু অ্যান্সার করার চেষ্টা করি আমরা, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ক্লিনিক্যাল ওরিয়েন্টেড একটা কোশ্চেন।
ওকে, একজন অ্যান্সার করেছেন এখন পর্যন্ত, আইলিওস্টোমি রাইট সাইডে থাকবে। ওকে, আর কেউ কি অ্যান্সার করবেন? একটু চেষ্টা করেন। লুকিংটা কিরকম হবে একটু চিন্তা করে বলার চেষ্টা করেন। একটা আপনারা বলবেন যে লোকেশন, সাইটটা কোথায়, এটা একটা ফিচার। আরেকটা বলেন যে লুকিংটা দেখতে কেমন হবে। আচ্ছা, আর আরো কিছু ডিফারেন্স বলেন। ধরেন আপনাকে বললাম যে পেশেন্ট দেখে না, এমনি বেসিক কিছু ডিফারেন্স যদি বলতে হয়, যেমন কন্টেন্টের কথা আপনারা কি বলবেন? আইলিওস্টোমি এবং কোলোস্টোমির কন্টেন্টের পার্থক্যটা কিরকম হবে বলেন তো? তারপর হচ্ছে দুইটা ডায়ামিটার আমরা কিছু বলতে পারি কিনা, কোনটা ডায়ামিটার কিরকম হবে, আইলিওস্টোমি কোলোস্টোমির সাইট কিরকম হবে, কন্টেন্টটা কিরকম হবে। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে, ঠিক আছে? আমরা একটু দেখে নেই তাহলে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে সাইট, সাইটের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস কি, সেটা হচ্ছে আইলিওস্টোমিতে সাধারণত রাইট সাইড বা রাইট আইলিয়াক ফসায় থাকে, আর এন্ড কোলোস্টোমি যেটা, সেটা সাধারণত লেফট আইলিয়াক ফসায় থাকে। আর যদি ট্রান্সভার্স কোলোস্টোমি থাকে সেটা একটু উপরের দিকে থাকে, উপরের দিকে লেফট সাইডে থাকে ইউজুয়ালি। হ্যাঁ, সিগময়েড কোলোস্টোমিও হচ্ছে লেফট সাইডে থাকে। ওকে, আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আইলিওস্টোমিটার ডায়ামিটারটা ছোট হবে, এবং একটা ইম্পর্টেন্ট কথা বলা হয় সেটা হচ্ছে আইলিওস্টোমি ইজ স্প্রাউটেড, কোলোস্টোমি ইজ ফ্ল্যাশ। এই কথাটা আমরা বুঝি কিনা, স্প্রাউটেড এবং ফ্ল্যাশ মানে কি? স্প্রাউটেড মানে হচ্ছে এটা, আমি বলি, আপনারা কল্পনা করেন যে একটা ফুল স্লিভ একটা শার্ট, ফর্মাল শার্ট গুলো থাকে না, একটা ফুল স্লিভ শার্ট আপনারা কল্পনা করেন। এই ধরেন এটা শার্টের হাতা, ঠিক আছে? এটা শার্টের হাতা এরকম। আচ্ছা, এখন এই শার্টটাকে যদি আপনি ফোল্ডিং করেন, হাতাটাকে যদি আপনি ফোল্ডিং করেন, তাহলে কি একটা কাপড়ের উপরই আরেকটা কাপড়ের ভাঁজ পড়ে যাচ্ছে, তাই না? এই ফোল্ডের উপরেই আরেকটা ফোল্ড পড়বে। হাতা যখন আমরা গুটাই নেই শার্টের হাতা, তখন দেখা যায় যে এরকম করে একটা ফোল্ডের উপরে, কাপড়ের একটা ফোল্ডের উপরে আরেকটা ফোল্ড পড়ে যায়, তাই না? ফোল্ডিং হচ্ছে কাপড়ের নিজস্বর উপরে নিজের, আর কোথাও না কিন্তু, তাই না? কাপড় একটা কাপড়ের উপর একটা কাপড়ের ফোল্ডিং হচ্ছে। তো আমরা যখন আমাদের ইন্টেস্টাইনের লুপটা নিয়ে, এই হচ্ছে আমাদের ইন্টেস্টাইনের লুপ, এটাকে যখন আমরা নিজের উপরই নিজেকে ফোল্ডিং করে দেই, এটা দেখতে অনেকটা এরকম হয়ে যায়, তখন এই ভিতরের জায়গাটা খুব মোটা হয়ে যায় তখন, এরকম, ঠিক আছে? এরকম একটা নিজের উপরই যখন নিজেকে ফোল্ডিং করে দেই, তখন এই কথাটাকে আমরা বলি হচ্ছে স্পাউটেড, স্পাউটেড, ঠিক আছে? স্পাউটেড বলি আমরা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্পাউটেড আমরা কোথায় পাবো? আইলিওস্টোমিতে পাবো। কেন পাবো সেটার এক্সপ্লেনেশনও আছে। আইলিওস্টোমে যে কন্টেন্টটা থাকে, এটার সাধারণত ইফ্লুয়েন্ট একটা কন্টেন্ট, মানে এখানে লিকুইডের পরিমাণ বেশি, এবং লিকুইডের পরিমাণ যে বেশি তাতে কি সমস্যা, এটা খুব ইরিটেন্ট হয়, কারণ এটা আপার জিআইটি টাইপের একটা কন্টেন্ট, ইরিটেন্ট হয়, অ্যাসিডিক হয়। তো এইটা যেন আমাদের স্কিনে সরাসরি লেগে, যেমন এই ফ্লাশ, আমরা স্টোমাটা কিভাবে করি, ধরেন একটা পেশেন্টের স্কিন, এটা হচ্ছে ইন্টেস্টাইন, এই বরাবর আমরা স্টোমা করতেছি, এখানে ওপেনিংটা থাকে। তো এখন দেখা যায় কি ভিতরের কন্টেন্টটা সরাসরি স্কিনের সাথে যদি লেগে যায়, স্কিন ইরিটেশন হয়, আলসারেশন হয়, অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করে। তো যেহেতু স্মল ইন্টেস্টাইনের কন্টেন্টটা বেশি খারাপ, তো আমরা যদি এরকম একটা ফোল্ডিং করে দেই, তাহলে দেখা যায় কন্টেন্টটা সরাসরি স্কিনের সংস্পর্শে না এসে আমাদের যে ইন্টেস্টাইন সেটার ইনার সারফেস, মানে যেখানে নর্মালি কন্টেন্টটা থাকার কথা ছিল, সেখানেই চলে যাচ্ছে। এটা একটা ভালো দিক। আর আরেকটা বলা হয় কোলোস্টোমিস ফ্লাশ। ফ্লাশ মানে কি? ফ্লাশ মানে হচ্ছে জাস্ট উল্টাটা। আমরা এটা যদি আমাদের অ্যাবডোমিনাল ওয়াল হয়, এই যে জাস্ট একদম গায়ের সাথে লেগে থাকবে এটা, এখানে কোনো ফোল্ডিং থাকবে না, এটাকে আমরা বলি হচ্ছে ফ্লাশ। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে আইলিওস্টোমির কমপ্লিকেশনটা বেশি, সাধারণত পেশেন্টের ফ্লুইড ইলেক্ট্রোলাইট ডিস্টারবেন্স ডেভেলপ করে। আর এখানে দেখা যায় যে আমাদের অনেক বেশি লস হয়, কারণ কোলোস্টোমিতে আসলে কন্টেন্ট কি থাকে, জাস্ট কিছু ইফ্লুয়েন্টটা সলিড থাকে, এটা এরকম কিছু না, মানে আমাদের যেটা ফিকাল ম্যাটেরিয়াল হিসেবে এমনিতে বের হয়ে যেত, সেটাই জাস্ট বের হয়ে যাচ্ছে। সো এটাতে আসলে পেশেন্টের কমপ্লিকেশনটা কম, বাট আইলিওস্টোমির কমপ্লিকেশনটা বেশি। ওকে, আচ্ছা, এখন দেখেন লুপ আইলিওস্টোমি জিনিসটা কি। লুপ আইলিওস্টোমি জিনিসটা আমরা কখন করি সাধারণত? আচ্ছা, আইলিওস্টোমি আবার আমরা আরেকভাবেও মানে ক্লাসিফাই করি, একটা আমরা বলি লুপ আইলিওস্টোমি, আরেকটা আমরা বলি এন্ড আইলিওস্টোমি। আচ্ছা, লুপ আইলিওস্টোমি আমরা সাধারণত করি একটা সাময়িক ডিফাংশনিং এর জন্য, মানে এটা একটা টেম্পোরারি ক্ষেত্রে করি আর কি। আচ্ছা, আর লুপ বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা যদি দেখি, তাহলে দেখেন, ধরেন আবার আমরা অ্যাবডোমেন আঁকি, এটা অ্যাবডোমেন, ভিতরে এটা ধরেন ইন্টেস্টাইন, আমরা একটা আইলিয়াম নিলাম, আইলিয়ামটা এরকম, আমরা পুরো লুপটাকে, আইলিয়ামের লুপটাকে বাইরের দিকে বের করে আনলাম, বের করে এনে এই জায়গা বড় আমরা কেটে দিলাম, তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে, এরকম হবে, তাই না? ভিতরের কন্টেন্ট গুলো এভাবে আসতে পারবে।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লুপ আইলিওস্টোমি। আচ্ছা, লুপ আইলিওস্টোমি আমরা কখন করি? যখন আমরা লো রেক্টাল অ্যানাস্টোমোসিস চিন্তা করি, বা অনেক সময় আমরা আইলিয়াল পাউচিং এর জন্য সাময়িক ডিফাংশনিং এর জন্য আমরা এটা করে থাকি। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে গাট রেস্ট দেওয়া, যেন কোনো একটা অ্যানাস্টোমোসিস লিকেজ না হয় বা নষ্ট হয়ে না যায়। আচ্ছা, আর লুপ আইলিওস্টোমি লুপ কোলোস্টোমির চেয়ে করাটা সহজ বেশি, ঠিক আছে, ইজি, কারণ আমরা জানি যে আইলিয়ামটা খুব মোবাইল থাকে, সো এটাকে আমরা সহজেই সারফেসে নিয়ে এসে কাজটা করতে পারি। আর এন্ডাইলিওস্টোমি আমরা কখন বলবো? দেখা যায় কি যে কোনো একটা পেশেন্টে যদি আমরা কোলেক্টমি করে ফেলি যেখানে অ্যানাস্টোমোসিস করা সম্ভব না, এটার একটা কমন জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে যে প্যান প্রক্টোকোলেক্টমি, আমরা পুরা রেকটাম এবং কোলন কেটে ফেলতেছি। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদের একটা এন্ডাইলিওস্টোমি করতে হয়। এন্ডাইলিওস্টোমি মানে হচ্ছে আমরা জাস্ট টিউবের একটা পার্টকে, আমরা উপরে পুরো আইলিয়ামটুকু আছে, নিচে কোলন তো অলরেডি কাটা, সো আমরা এখানে লুপ পাবো না। আমরা যেই জায়গায় কোলন কেটে শেষ করলাম সেই জায়গার অংশটাকে বাইরের দিকে নিয়ে আসলাম, এটাকে আমরা বলছি লুপ আইলিওস্টোমি, যেটা সরি এন্ড আইলিওস্টোমি, যেটা কিনা সাধারণত পার্মানেন্ট থাকে। আচ্ছা, ওকে, এখন আমাকে বলেন তো যে আমাদের এই স্টোমাগুলোর সবচেয়ে কমন কমপ্লিকেশন কি হবে তাহলে? আরেকজন অ্যান্সার করেছেন অ্যানাস্টোমি কন্টেন্ট লিকুইড আর কোলেস্টোমি কন্টেন্ট সলিড। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমাকে বলেন তো সবচেয়ে কমন কমপ্লিকেশনটা কি হয় একটা স্টোমার? এখানে দেখেন ওই যে স্প্রাউটিং এর কথা যেটা বলতেছিলাম, এখানে হচ্ছে সেটা দেওয়া আছে, স্প্রাউটিং একটা, এবং এটার লোকেশনটা দেখেন, এটা কিন্তু রাইট আইলিয়া ফসায় সিচুয়েটেড। আইলিওস্টোমি আমরা স্প্রাউট কেমনে করব সেটার একটা অপারেটিভ ছবিও দেওয়া হয়েছে। আমরা উপর দিকে কিছু সুচার ম্যাটেরিয়াল পাস করায় দেই, পাস করা এটাকে একটার উপর একটা উল্টায় দেই, ঠিক আছে? তাহলে কমনেস্ট কমপ্লিকেশন যদি বলতে হয় আমরা কি বলবো? আর বেরিয়ান লাভ পড়ার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে যে জিনিসটা সবার আগে লেখা থাকবে সেটাই হচ্ছে মোস্ট কমন, ঠিক আছে? আচ্ছা, একজন বলেছেন ইনফেকশন, একজন বলেছেন স্কিন ইরিটেশন। আমরা তাহলে যদি একটু দেখে নেই। আচ্ছা, এখানে ১ নম্বরে আমরা বলব হচ্ছে স্কিন ইরিটেশন। ঠিক আছে? ইনফেকশন যিনি বলেছেন তিনিও বেসিক্যালি আমার কাছে মনে হয় স্কিনের যে ইনফেকশনটা সেটাকে ইন্ডিকেট করেছেন। ইরিটেশনের কারণে যেটা হয় আরকি। সো এটাও এক অর্থে কারেক্ট। আচ্ছা, তাহলে দেখেন এখানে স্কিন ইরিটেশন হইতে পারে। অনেক সময় স্টোমাটা প্রোল্যাপস করতে পারে। পিছনের দিকে চলে যেতে পারে। আপনি এত কষ্ট করে অপারেশন করে বাইরের দিকে গাঁট নিয়ে আসলেন, সেটা আবার ব্যাকওয়ার্ডস চলে গেল। খুবই খারাপ ঝামেলা। এটার চারপাশে যে জায়গাটা আছে সেখান দিয়ে অনেক সময় প্যারাস্টোমাল হার্নিয়া হয়ে যেতে পারে, ইস্কেমিয়া হতে পারে, স্টেনোসিস হতে পারে। এখান থেকে অনেক সময় ব্লিডিং হয়, যেহেতু এখানে আপনি সুচারিং করছেন, ফিস্চুলা হতে পারে। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যদি আপনাকে বলা হয় যে স্টোমার কমন কমপ্লিকেশন কি, মোস্ট কমন, আপনি বলবেন স্কিন ইরিটেশন। কিন্তু যদি বলা হয় সবচেয়ে আর্লিয়েস্ট কমপ্লিকেশন কি, সেটা হবে হচ্ছে ইস্কেমিয়া। এটা এই বইয়ে নাই, এটা এমআরসিএস এ আছে, একটু দাগায় রাখেন, ইস্কেমিয়া হবে। ওকে, তো কমপ্লিকেশন গুলো আমরা একটু পড়ে নিব। সিলিয়াক ডিজিজ আমরা এখানে আর পড়বো না, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি আগে। আচ্ছা, একদম লাস্টলি আমরা এই টপিকটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে এন্টেরোকিউটেনিয়াস ফিস্চুলা। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের ইন্টেস্টাইন আর আমাদের যে অ্যাবডোমিনাল স্কিনটা আছে, এই দুইটার মাঝখানে একটা অ্যাবনর্মাল ওপেনিং যদি হয়ে যায়। সাধারণত এটা কখন হয়? সাধারণত এটা কোনো একটা অপারেশনের পরে হয়। ধরেন একটা অপারেশন করলেন আপনি, পেশেন্টের এরপর দেখলেন যে জিআইটি কিছু ফ্লুইড আসতেছে, হ্যাঁ, স্কিন দিয়ে। তো প্রথম কথা হচ্ছে যদি পাজ আসে আমরা মনে করি কি সেটা বোধ হয় সার্জিক্যাল সাইট ইনফেকশন। কিন্তু এমন যদি হয় যে না সেটা পাস না, সেটা একটু ডিপ, সেখানে ভিতরে কন্টেন্টটা অনেকটা আমাদের আইলিয়ামের কন্টেন্টের মতো লাগতেছে, হ্যাঁ, এইরকম কিছু হলে আমাদের মাথায় এই এন্টেরোকিউটেনিয়াস ফিস্চুলা আসে, যেটা খুবই গ্রেভ একটা কন্ডিশন, এবং এই কন্ডিশনের পেশেন্ট সাধারণত ভালো হইতে চায় না। আচ্ছা, এখন দেখেন যে এটা মানে কিভাবে হইতে পারে। একটা বলে যে এটা অ্যাবনর্মাল কমিউনিকেশন, এটা তো আমরা বললাম। এটা কি জন্য হইতে পারে? এটা ক্রনস ডিজিজের জন্য হতে পারে, অনেক সময় রেডিওথেরাপি, অ্যাবডোমিনাল ট্রমা এগুলোর জন্য হতে পারে। বাট সার্জিক্যাল কমপ্লিকেশন হিসেবে বেশি হইতে পারে। এমন হয় যে অনেক সময় অ্যানাস্টোমোসিস থেকে লিক হইতে পারে। আর অনেক সময় দেখা যায় এন্টেরোটমি, এটার কারণে এটা যদি উল্টাপাল্টা হয়ে যায়, যেমন কি ধরেন আপনি অ্যানাস্টোমোসিস করতে গিয়ে ভুলে স্কিনের সাথে লাগাই ফেললেন, সেরকম একটা খুব রেয়ার বাট হইতে পারে, হ্যাঁ। আবার অনেক সময় ঠিক মতো মানে কাজটা করা হইলো না, এন্টের বেশি বেশি গাঁট কেটে ফেললেন, অনেক সময় তখন হইতে পারে। উপরে যে স্কিনের কাটা অংশটা ছিল সেটার সাথে দেখা যায় অ্যানাস্টোমোটিক যে পার্টটা সেটা এসে লেগে যায়। আলটিমেটলি কি হয়, ভিতরের কন্টেন্ট গুলা বাইরের দিকে চলে আসে। আচ্ছা, 50% ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা সার্জারির কমপ্লিকেশন হিসেবে হইতে পারে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা একটা প্রোটোকল বলি যেটাকে বলা হয় স্ন্যাপ প্রোটোকল। আচ্ছা, এখন ম্যানেজমেন্টটা খুব চ্যালেঞ্জিং। আমরা একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে হাই আউটপুট ফিস্চুলা, লো আউটপুট ফিস্চুলা। হাই আউটপুট ফিস্চুলা বলতে আমরা তখনই বলবো যদি একটা ফিস্চুলা দিয়ে প্রত্যেকদিন 500 ml এর বেশি ইফ্লুয়েন্ট বা হচ্ছে ফ্লুইড বের হয়। তো যখন এটা দেখা যায় আইলিএম এর সাথে কমিউনিকেশন হয়ে যায়,
বা আপার জিআইটির সাথে, তখন আমরা এটাকে বলি হাই আউটপুট ফিস্চুলা। এইটা হিল করতে খুব সময় লাগে এবং ম্যানেজমেন্টটা খুবই চ্যালেঞ্জিং। আর লো আউটপুট ফিস্চুলা এগুলো সাধারণত স্পন্টেনাসলি হিল হয়ে যায়, আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করি। এখন কথা হচ্ছে ম্যানেজমেন্টটা যদি আমরা বলি, এই বক্সটা আমরা মেইনলি ফলো করব স্ন্যাপ প্রোটোকলের কথা যেটা বললাম। স্ন্যাপ হচ্ছে একটা নেমোনিক, এখানে কি কি আছে দেখেন। এস হচ্ছে সেপসিস অ্যান্ড স্কিন প্রোটেকশন, এটা এলিমিনেশন করতে হবে। দ্যাট মিনস পেশেন্টের অলরেডি সেপসিস ডেভেলপ করে গেল কিনা, আর যেহেতু এটা একটা এন্টেরোকিউটেনিয়াস ফিস্চুলা, সো গাটের কন্টেন্টগুলো স্কিনে এসে স্কিনটাকে ড্যামেজ করে কিনা, এই জিনিসগুলোকে সবার আগে আমাদের এলিমিনেট করতে হবে। এরপরে এন দিয়ে হচ্ছে নিউট্রিশন। পেশেন্টের অবশ্যই নিউট্রিশন মেনটেন করতে হবে। এখন দেখেন, যেহেতু তার এন্টেরোকিউটেনিয়াস মানে অলরেডি তার ইন্টেস্টাইনের সাথে স্কিনের একটা কমিউনিকেশন, সো এই পেশেন্টকে কি আপনি এন্টেরাল ফিডিং দিবেন? তাকে কি মুখে খাওয়াবেন? কখনোই না। তাকে অবশ্যই আমাদের এনপিও রাখতে হবে, কারণ আপনি খাবার খাওয়াইলে সেটার আলটিমেট ফেটটা কি হবে চিন্তা করা যায়, আরো গ্রিভ হয়ে যাবে, তাই না? তো এখানে আমরা পেশেন্টকে কি করব, প্যারেন্টাল নিউট্রিশন দিব সাধারণত, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এ দিয়ে হচ্ছে অ্যানাটমিক্যাল অ্যাসেসমেন্ট, মানে এটা কোন জায়গায় আছে, কিভাবে আছে, এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করব, এবং আলটিমেটলি হচ্ছে আমরা এটার সার্জারিটা কিভাবে করব, কিভাবে অ্যানাস্টোমোসিস করব, এই জিনিসগুলো আমরা চিন্তা করব। আচ্ছা, আর অনেক সময় দেখা যায় এটা ডায়াগনোসিসে আমাদের কনফিউশন হইতে পারে, সেক্ষেত্রে আমরা একটা সিটি স্ক্যান করব, যেটা দিয়ে আমরা কিন্তু কোনো পাস কালেকশন যদি থাকে সেগুলো আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, নিউট্রিশনাল সাপোর্টের কথা বললাম, স্পেশালি আমাদের ফ্লুইড ইলেক্ট্রোলাইট দিতে হবে। হাই আউটপুট ফিস্চুলায় অনেক বেশি ফ্লুইড ইলেক্ট্রোলাইট লস হয়। আবার অনেক সময় দেখা যায় পেশেন্টের আর্টিফিশিয়াল নিউট্রিশনের মধ্যে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এগুলোও দেওয়া লাগতে পারে। আচ্ছা, আচ্ছা, আরেকটা টপিক আছে, এটা শর্ট বাওয়েল সিনড্রোম বা ইন্টেস্টাইনাল ফেলিওর। এটা আপনারা এখানেও একবার পড়বেন, আর পরবর্তীতে আপনারা পোস্ট অপারেটিভ কেয়ারের একটা চ্যাপ্টার আছে বা নিউট্রিশনের একটা চ্যাপ্টার আছে, ওখানেও পড়বেন। তো আমরা এখানে যতগুলো পয়েন্ট আছে একটু দেখে নিই। অলরেডি আপনারা এটা জানেন যে আমাদের দেখা যায় যদি স্মল ইন্টেস্টাইন আমরা অনেক বেশি কেটে ফেলি, স্পেশালি যদি আইলিয়াম কেটে ফেলি, কি কি কমপ্লিকেশন হয়, স্পেশালি কি কি নিউট্রিয়েন্ট সমস্যা হয়, অলরেডি কিন্তু আপনারা ক্লাসের শুরুতেই এটা বলে ফেলেছেন। ওইটাই জাস্ট এখানে একটু ব্যাখ্যা করে দেওয়া আছে, যে আমাদের কি কি প্রবলেম হতে পারে। তো এখানে বলা হয় যে এখানে যদি পেশেন্টের ইন্টেস্টাইনাল ফেলিওর হয় বা শর্ট বাউল সিনড্রোম হয়, আমাদের মেইনলি পেশেন্টকে প্যারেন্টাল নিউট্রিশনের মাধ্যমে তার যে ডেফিসিয়েন্সি গুলো আছে সেগুলো ফিল আপ করতে হয়। তো কাদের সাধারণত শর্ট বাউল সিনড্রোম হয়? ধরেন একটা পেশেন্টের ক্রস ডিজিজ আছে বা অন্য কোনো কমপ্লিকেশন ডেভেলপ করলো, মেজেন্টারিক ভাস্কুলার থ্রোম্বোসিস, রেডিয়েশন এন্টেরাইটিস, টিউমার, এগুলোর কারণে যদি আমাদের স্মল ইন্টেস্টাইনটা রিসেকশন করতে হয়, তাদের ক্ষেত্রে এটা ডেভেলপ করে। এবং আমরা কখন শর্ট বাউল সিনড্রোম সাধারণত পাই? যদি মাত্র লেস দেন 200 সেন্টিমিটার অফ স্মল বাউল অবশিষ্ট থাকে। তো এখানে বলা হয় কি যে এমন যদি হয় যে যে জন্য আমরা অনেকটুকু কেটে ফেললাম, তারপরও আইলিয়াম কিন্তু তার কাজ করে যেতে পারে, কিন্তু আইলিয়ামের অ্যাবসেন্সে যে জন্য আমি এই কাজগুলা ঠিক মতো করতে পারে না। বিশেষ করে ওই যে আগে যেটা আমরা বললাম, বাইল, তারপর হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন, ভিটামিন B12, এই জিনিসগুলার ডেফিসিয়েন্সি দেখা দেয়। আর স্পেশালি আমরা বাইল এবং ভিটামিন B12 এই দুটার কথা মাথায় রাখবো। ওকে, আপনারা অলরেডি এটা বলেছেন। আচ্ছা, আর বাইল যখন ডেফিসিয়েন্সি হবে তখন কি হবে? ফ্যাট সলিবল ভিটামিনগুলোরও ডেফিসিয়েন্সি হবে। এর বাইরে অনেক সময় ট্রেস এলিমেন্ট, ভিটামিন, মিনারেল, এগুলাও সাপ্লিমেন্টেশন দেওয়া লাগতে পারে। ম্যানেজমেন্টটা তেমন কিছু না, আমরা অনেকটা সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করব, সাথে আইভি ফ্লুইড দিব, ইলেক্ট্রোলাইট দিব। আমরা সাধারণত যদি ডায়রিয়া থাকে পেশেন্টের, অ্যান্টি ডায়রিয়াল দিব। পেশেন্টের যদি বাইল সল্ট ম্যালঅ্যাবজর্পশন থাকে, আমরা একটা এজেন্ট ইউজ করি যেটাকে আমরা বলি বাইল সল্ট বাইন্ডার, সেটা হচ্ছে কোলেস্টাইরামিন। এই ড্রাগটা আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে যে জিআইটি সিক্রেশন কমানোর জন্য আমরা পিপিআই ইউজ করতে পারি। আর কিছু ভিটামিন আমরা সাপ্লিমেন্টেশন দিব, আগে যেটা বললাম। মোটামুটি এই জিনিসগুলাই আমরা করি আর কি, ঠিক আছে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের শর্ট বাউল সিনড্রোম বা ইন্টেস্টাইনাল ফেলিওর। এখন আমাকে বলেন যে আজকের ক্লাসটায় আপনাদের কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে আমরা মেইনলি কোন জায়গাগুলোতে ফোকাস করব? একটা আমরা বললাম যে আমরা নিউরো এন্ডোক্রাইন টিউমারটা আজকের ক্লাসে ডিটেলস পড়লাম, সেটাতে আমরা ফোকাস করব। আমরা মিকেলস ডাইভার্টিকুলামটা ডিটেলস পড়লাম, সেটা আমরা দেখব। দেন হচ্ছে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক যেমন স্টোমা রিলেটেড একটু পড়াশোনা করলাম, কিছু ইনফেকশন রিলেটেড পড়াশোনা করলাম, এবং লাস্টলি হচ্ছে আমরা দুইটা ইম্পর্টেন্ট টপিক ফিস্চুলা, এগুলো নিয়ে আলোচনা করলাম। ওকে, এখন আমাকে বলেন যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা। না থাকলে আমি এখানে শেষ করব। আমি একটু কমেন্ট চেক করে নেই। ওকে, না মনে হচ্ছে না আপনাদের কারো কোনো কনফিউশন আছে। সো আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ আপনাদের
খুবই ভালো অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে ক্লাসটা করার। আশা করি যে এই অ্যাক্টিভ পার্টিসিপেশন গুলো আপনাদের ভবিষ্যতে আপনারা যারা এন্ট্রান্স এক্সাম দিবেন বা যে কোনো এক্সামে আপনারা এই অ্যান্সার গুলো যখন করবেন আপনারা অনেক বেশি কনফিডেন্ট থাকবেন। সেটা মুখে অ্যান্সার করেন বা আপনারা ভাইভাতে বলেন বা লিখেন, আমার মনে হয় আপনারা একটু বেশি কনফিডেন্ট থাকতে পারবেন। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।